পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয় কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। সীতাকুণ্ড ও চান্দিনায় আটক জঙ্গিরা নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু সহ ৩ হত্যায় জড়িত ধারণা পুলিশের। ঘটনার পরপরই এলাকা ছাড়ে ৩ তরুণ সহ ৫ জন, জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রণয়ন করছে ইসি। ২০১৯ সালের জানুয়ারির মধ্যেই নির্বাচনের পরিকল্পনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সহ নানা উদ্যোগ। ফেসবুকের মাধ্যমে এক মা ২৫ বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে। দীর্ঘ এ সময়ে সন্তান মানসিক ভারসাম্য হারালেও আবেগে আপ্লুত মা। এবং হাতিয়ার নিঝুম দ্বীপে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি দীর্ঘদিনেও, পৌঁছেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। প্রশাসনের সুনজরের অভাবকে দায়ী করছেন জনপ্রতিনিধিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমি নেই বাংলাদেশে। যা আছে তার বেশিরভাগই আবার রয়েছে ধ্বংসের ঝুঁকিতে। যদিও বন অধিদপ্তরের দাবি প্রতিনিয়তই বাড়ছে বন, তবে আকৃতিগত দিক থেকে তা দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের যোগসাজশে চলা দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয়ায় দিন দিন সংকুচিত হচ্ছে বনভূমি। আর এতে বিঘ্নিত হচ্ছে ঋতুচক্র, যা হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্যকে। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। গাজীপুর এক দশক আগেও এই জেলার ২/৩ জুড়ে ছিল শাল গজারের বন, যার বর্তমান চিত্র সম্পূর্ণই ভিন্ন। বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা সহ নানা স্থাপনা। সেই কারখানার বর্জ্য আবার ফেলা হচ্ছে বনের ভেতরেই। অন্যদিকে সাইনবোর্ড আর সীমানা প্রাচীর দিয়ে চলছে দখলের মহোৎসব। প্রভাবশালী কেউ ইনভলভ না থাকলে সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এখন অনেক কমে গেছে, এখন নাই। এখন আপাতত ওই হিসাবে এগুলা খুশি, বড় গাছ এখন নাই। তার ১ বিঘা, সেখান থেকে বছরে বছরে অল্প অল্প কিছু কাটতে কাটতে যা হয়। রাস্তাঘাট তো ছিলই না, এখানে প্রচুর বানর ছিল, হরিণ ছিল। আমরা যখন রাস্তাঘাটে বানরের ভয়ে, হরিণের ভয়ে আসতে পারতাম না। বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা যায়, গত ২৫ বছরে দখল আর জলবায়ু পরিবর্তন জনিত কারণে শালবন কমেছে ৬,১৬০ হেক্টর, সুন্দরবন কমেছে ১০,৯৮০ হেক্টর, আর পার্বত্য বনাঞ্চল কমেছে ৪৮,৮১০ হেক্টর। বন অধিদপ্তরের তথ্য মতে শুধুমাত্র কয়েক বছরে রাস্তাঘাট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজে বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে প্রায় ৬৫,০০০ হেক্টর বনভূমি, আর দখল হয়েছে ১,০৮,৬৪৮ হেক্টর। এই অবস্থার কথা স্বীকার করে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বনভূমি কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় বাড়ছে বলে দাবি বন অধিদপ্তরের। আর পরিবেশবিদরা বলছেন, কাগজে কলমে বনভূমির পরিমাণ বাড়লেও বৃক্ষ আচ্ছাদিত বনের পরিমাণ বাড়ছে না। বনভূমি দখলের ষড়যন্ত্র এবং চক্রান্ত সবসময় চলেছে। তার সঙ্গে হতে পারে যে আমাদের নিচের লেভেলের কর্মচারী জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে, অনেকেই সাসপেন্ড হয়েছে। ল্যান্ড পাওয়া মানেই তো আমার বন পাওয়া না। কুফল আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি। শীতকাল বলি, গ্রীষ্মকাল বলি, বা আমার যে মানে বর্ষাকাল, সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূখণ্ডের ২৫% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে এর পরিমাণ মাত্র ১১%। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধুমাত্র গাজীপুরে গত ১০ বছর আগেও মোট জমির প্রায় ২৪% ছিল বনাঞ্চল। এখন যা এসে ঠেকেছে ৩%। একই সময় এ এলাকার প্রায় ৫২,০০০ একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে দখল আর বিভিন্ন স্থাপনায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছোট বড় অনেক পাহাড় অবাধে কাটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমনকি পাহাড় কাটতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এ অবস্থায় পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট প্রশাসন বলছে, অভিযান পরিচালনা করে দ্রুত পাহাড় কাটা বন্ধ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি আর উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা, কায়ুমপুর, গোপীনাথপুর, কেল্লাপাথর ও বায়েক ইউনিয়নে রয়েছে ছোট বড় অনেক পাহাড়। প্রয়োজনীয় তদারকির অভাবে সংঘবদ্ধ বিভিন্ন চক্র এসব পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রাণহানির মতো ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় পাহাড় কাটা বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশবাদী সংগঠন। প্রাকৃতিক সৌন্দর্যের এই বিনাশে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসীও। পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। এই পাহাড় কাটাকে কেন্দ্র করে কত লোক যে মারা গেছে এই পর্যন্ত এটার হিসাব আমার জানা নেই। পাহাড় কাটতে তো ট্রাকের মাঝে চাপা খাইয়া একটা লোক মারা গেছে কিছুদিন আগে। পাহাড় কাটলে তার সৌন্দর্য দেখা যাবে না, তো আমরা তো পাহাড়ে দেখতে আসি, আর বিশেষ করে এটা একটা পর্যটক হোক আমরাও চাই। বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার স্বার্থে, প্রকৃতি রক্ষা করার স্বার্থে অবিলম্বে একটা রেগুলার মামলা করে বন্ধ করা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, পাহাড় কাটা বন্ধে অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। আমরাও চাই পরিবেশের যে প্রাকৃতিক যে আমাদের যে ভারসাম্য সেটা যেন থাকে, বজায় থাকে। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, আমাদের অভিযান অব্যাহত থাকবে। তদন্তের প্রক্রিয়া যদি প্রমাণ আইসে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি যদি মোবাইল কোড করা সম্ভব হয় মোবাইল কোড করবো, আর যদি না পাইতে তাদের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট আইনে মামলা করে দিব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ছোট বড় মিলিয়ে অন্তত 25টি পাহাড় রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি পুলিশের অভিযানে আটক জঙ্গিরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু সহ 3টি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্বজন ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই পরিবার বিচ্ছিন্ন এবং বৌদ্ধ ভিক্ষু হত্যার পর এলাকা ছাড়ে তারা। আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করলেই এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যা সহ 2টি হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছিল পুলিশ। তবে কোন জঙ্গি সংগঠন বা কারাই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য ছিল না তাদের কাছে। কিন্তু কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনার পর খুলতে শুরু করেছে রহস্যের জট। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বলছেন, এলাকায় পরপর বড় 3টি ঘটনার পরই গা ঢাকা দেয় তারা। আগে তো আমরা বেশিরভাগ এখানকার মানুষকে আমরা সন্দেহ করতাম, কিন্তু না, পাশাপাশি বাইরের মানুষও এখানে আসা যাওয়া করতেছে। হাসান যিনি, তাকে বাগের নামে পরিচিত, সে এখানে পানের দোকান করতো। যখন আমরা পত্রিকা দেখতেছি এরপর থেকে আমাদের বিশ্বাস এরা এই ঘটনা ঘটাতে পারে। চাকরির কথা বলে, পরিবারের মধ্যে চিকিৎসার কথা বলে এখান থেকে চলে গেছে। সেই দিন থেকে আর নাকি তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করলাম, সেখানে নাকি আর যোগাযোগ রাখে নাই পরিবারের সাথে। এক্ষেত্রে পরিবারের সদস্যরা জানায়, প্রায় 1 বছর ধরে পরিবার বিচ্ছিন্ন তারা। তবে কোথায় ছিল বা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে কিছুই জানতো না তারা। শাশুর বাড়ি বেড়াতে গিয়ে বাসের বেলা বলে গিয়ে বাসের 10 দিনই তো হালিয়া নু আসুম বলে হয় নু আইয়ে তাকে বলে গেল, পর আর কোনো খবর দেওয়ার রাখে নাই। তারপরে 7 মাস পরে ও একবার কল দিছিল। গত বুঝালতি আর দেখাপত্র নাই, সারা বলে হরে গিয়ে মা এখন বাবা হরে গেল খবর নাই। বৌদ্ধ ভিক্ষু হত্যা রহস্য উন্মোচনের জন্য জহিরুল এবং আরদিনাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই যে জঙ্গি গ্রুপ এখানে ধরা পড়েছে, এরা বাইশারি এলাকায় কিছুদিন ছিল, তো ওই হত্যাকাণ্ডের সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই বাছাই করা হবে। গত বছরের 3রা ফেব্রুয়ারি রাতে বাইশারী বাজারে পুলিশ সদস্যকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, 13ই মে রাতে বাইশারীর দুর্গম এলাকায় বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা ও 29 জুন রাতে বাইশারী বাজারের পাশে ধাবনখালী মারমাপাড়ায় আওয়ামী লীগ নেতা মংশৈল মারমাকে কুপিয়ে হত্যা করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের আকবরশাহ ও কাট্টলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়িতে তল্লাশি চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল বিকেল 4টা থেকে 2 ঘন্টা বাড়ি দুটি ঘিরে তল্লাশি চালানো হয়। তবে এ সময় বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানায় তারা। পুলিশ জানায়, সীতাকুণ্ডের সাধন কুঠির থেকে আটক জঙ্গি জহিরুল এবং আরজিনা জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম নগরীর কয়েকটি বাড়িতে তাদের আস্তানা আছে বলে তথ্য দেয়। সেই তথ্য অনুযায়ী বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সোয়াত টিম এবং কাউন্টার টেরোরিজমের 300 সদস্য একযোগে অভিযান শুরু করে। প্রথমে তারা নগরীর আকবরশাহ থানাধীন সিবিএ আবাসিক এলাকার একটি বহুতল ভবন ঘিরে রাখে। এরপর একই সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আরেকটি দল উত্তর কাট্টলী এলাকায় কর্নেলহাট আবাসিক এলাকার একটি ভবন ঘেরাও করে তল্লাশি চালায়।
সবগুলো ঘর দেখলো, আর আমার কাছে মেইনলি জানতে চাচ্ছে যে ওরা গত 2-3 মাসের মধ্যে একটা সিঙ্গেল পুরুষ এবং মহিলা একটা বাচ্চা নিয়ে কেউ বাসা ভাড়া নিছে কিনা। না, আমার এমন কোনো ইয়ে ছিল না। ওরা হয়তো কোনো ইনফরমেশন পেয়ে থাকতে পারে এরকম, কিন্তু বাস্তবে আমার এখানে এরকম কোনো ভাড়াটিয়া ছিল না। গত 8 তারিখ থেকে দেশব্যাপী বিশেষ অভিযান, জঙ্গি বিরোধী অভিযান চলছে। তো এই অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান। চট্টগ্রামের আশরাফিয়া দরবার শরীফের পীর মৌলানা শাহ আলম নৈমিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির পাইনদংয়ে আমিনুল উলুম জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন মাওলানা শাহ আলম নৈমি। এ সময় একজন দুর্বৃত্ত পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান তার ভক্ত অনুসারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উনি 1 রাকাত নামাজ পড়ে 2য় রাকাতের জন্য যখন উঠতেছিলেন, তখন এই বাইর থেকে আইসা ওনার পিঠের উপর ছুরিকাঘাত করে এবং লোকেরা মুক্ত দিলে নামাজ ভেঙে তাকে ধরে ফেলেছে। তাকে উদ্ধার করে চিটাং মেডিকেলে আনছে। এখন ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তার সেলাই হয়েছে। এখন অবস্থা ডাক্তারের ভাষ্যমতো আশঙ্কামুক্ত। সময় সংবাদে আরো থাকছে, বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় 18 বাংলাদেশি সহ 189 শ্রমিক গ্রেফতার। নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিপূর্ণ পরিকল্পনা সংবলিত একটি রোডম্যাপ প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে প্রাথমিকভাবে 2018 সালের ডিসেম্বর থেকে 2019 সালের জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমানা জটিলতা, ভোটার তালিকা হালনাগাদ আর নির্বাচন পদ্ধতি সংক্রান্ত সব বিষয়ের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে এতে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ, আইন সংস্কার সহ সেনা মোতায়েনের প্রস্তুতি রাখা হচ্ছে প্রস্তাবিত রোডম্যাপে। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বপ্রথম রোডম্যাপ প্রণয়ন করেছিল এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তার আগেও পরে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে চেকলিস্ট তৈরি করা হলেও পূর্ণাঙ্গ রোডম্যাপ দেয়নি কোনো কমিশন। এরই মধ্যে বর্তমান সংসদের মেয়াদ অতিক্রম করেছে 3 বছর। সেই হিসাবে 2018 সালের ডিসেম্বর কিংবা 19 সালের জানুয়ারি মাসে হতে পারে একাদশ সংসদ নির্বাচন। এমন লক্ষ্যে দ্বিতীয়বারের মতো একটি পূর্ণাঙ্গ নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই নেক্সট যে নির্বাচনটা, এটা আমরা করার এখন পর্যন্ত এই ধরনের আলোচনাই আছে। আমাদের একটা রোড ম্যাপ হচ্ছে আর কি। তারপর আমরা হয়তো সেটা কমিশনের কাছে আসলে আমরা কমিশন আবার সেটা নিয়ে আলোচনা করবে। যদি আরো কিছু সেখানে সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন হয়, তাহলে সেটাও কমিশন করবে। প্রস্তাবিত এই রোড ম্যাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, প্রয়োজনীয় আইন সংশোধন সহ থাকছে গুরুত্বপূর্ণ অনেক বিষয়। তবে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত না থাকলেও প্রস্তুতি থাকবে কমিশনের। সব দলকে নিয়ে আলোচনা করতে চাই, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রয়োজনে আইনের কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা আছে। আইন যদি সংস্কার করতে হয়, আইন সংস্কার করা হবে। সেনা যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারি সেই প্রস্তুতিটা থাকবে, কিন্তু প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। পরিকল্পনায় রাখা সময়ের মধ্যেই পদক্ষেপগুলো সম্পন্ন করার পরামর্শ সাবেক এই নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশন যে একটা রোডম্যাপ করতে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তার কারণ হলো জনগণও জেনে যাবে যে কতদিনের মধ্যে কোন কোন কাজটা সম্পন্ন হতে যাচ্ছে, এবং নির্বাচন কমিশনও একেবারে তৎপর থাকবে যে আমাকে এই কাজটা এই সময়ের মধ্যে করে ফেলতে হবে। না হলে পরে গিয়ে সবকিছু একত্রে একটা সাংঘাতিক ধরনের গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। রোডম্যাপ প্রণয়নের আগে এবং পরে সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে বলেও মত এই বিশ্লেষকের। পুনর্নির্ধারণ একবার হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এমনকি বিভিন্ন নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতিও বেশি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমন ধারণা থেকে নারী প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাবেন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর, যদিও তা মানতে নারাজ বিএনপির প্রার্থী। তবে ভোটাররা বলছেন, নারী পুরুষ দেখে নয়, ভোট দেবেন যোগ্যতা দেখে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে আরিফিন প্রিন্সের ক্যামেরায় আরো জানাচ্ছেন তাফসির বাবু।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরুষ ভোটার যেখানে 1,02,300 জন, সেখানে নারী ভোটার 1,05,055। অর্থাৎ এখানে নারী ভোটারের সংখ্যা 3,000-এরও বেশি। এর সঙ্গে এখানে বেশি সংখ্যায় নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতির ঐতিহ্য থাকায় নির্বাচনে জয়ের ক্ষেত্রে তারা বিবেচিত হন গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে। তবে ভোটের লড়াইয়ে কদর থাকলেও নারী বান্ধব নগরী গড়তে এর আগে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেই মত এই নারী অধিকার কর্মীর। আমাদের যেটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন আমরা ঠিক ওইভাবে প্রতিফলিত হতে দেখি নাই। মহিলাদের কর্মজীবী একটা হোস্টেল হোক, এখানে বিভিন্ন শপিং সেন্টারগুলো কিংবা অন্যান্য জায়গাতে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা। তবে এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নারী উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরে বলছেন নারীদের সমর্থন থাকবে তাদেরই দিকে। নারী সংখ্যা ভোটার তো বেশি, সেই হিসাবে তো আমি সকল নারী মা বোনদের কাছে যাচ্ছি, ওনারাও আমাকে আশার বাণী শোনাচ্ছেন। আমার মনে হয় সেটার একটা সুবিধা আমি পাবো নারীদের পক্ষ থেকে। আমার আয়ত্ত যেটি আছে এটা আমি তার লাগে স্পেশাল ভাবে কিছু করতে পারি। নারীরা যে ভোট বেশি দিকে আর নারী দাঁড়ালে নারী দিয়ে দিব, এটা যোগ্যতার ব্যাপার আছে। যদিও নারী ভোটাররা বলছেন ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শুধু প্রার্থীর কর্মদক্ষতাই বিবেচনা করবেন। নারী দিব না পুরুষ দিব এখনো সেটেল করে নাই, কিন্তু যাকে যোগ্য মনে করবো তাকেই ভোটটা দেব। যোগ্যতা, আচার ব্যবহার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেটাই কিন্তু আসল কথা। যার কাজের ক্ষমতা আছে, যে নতুন করতে পারবো তাকে দিতে পারবো। কুমিল্লার যে উন্নয়ন, সেখানে পুরুষের পাশাপাশি অবদান আছে নারীদেরও। এখানকার সামাজিক সাংস্কৃতিক সকল অনুষ্ঠানেই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সিটি নির্বাচনও তার বাইরে নয়। তবে এই নির্বাচনে নারীরা আলাদাভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভোট দেবেন নাকি সামগ্রিক দিক বিবেচনায় ভোট দেবেন, সেটি এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। ভূমি ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের যে কোনো জায়গায় ভূমি ব্যবহারে অনুমতির বিধান রেখে নগর ও উন্নয়ন পরিকল্পনা আইন 2017 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা হলে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 50 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে গতকাল দুপুরে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে সময় উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগরায়নের ফলে চরম বিশৃঙ্খলভাবে বেড়ে উঠছে রাজধানী সহ দেশের শহরগুলো। অনুমোদন কিংবা পরিকল্পনা তোয়াক্কা না করেই খাল, নদী, জলাশয় দখল করে গড়ে উঠছে সুউচ্চ ভবন। অন্যদিকে দেশে প্রতি বছর কমে যাচ্ছে প্রায় 2 লাখ একর কৃষি জমি, যা দেশের মূল জমির আয়তনের প্রায় 1 ভাগ। প্রাপ্ত তথ্য বলছে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, নগরায়ন, শিল্প প্রতিষ্ঠান, ইটভাটা, পুকুর খনন ও নদী ভাঙনের ফলে প্রতি বছর কমছে ৬৮,৭০০ হেক্টর কৃষি জমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে বলা হয়, ভূমির ব্যবহার নিশ্চিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে 27 সদস্যের একটি কমিটি কাজ করবে। আইন অনুযায়ী দেশের যে কোনো জায়গায় স্থাপনা নির্মাণ করতে হলে অনুমোদন নিতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে তারা নিজেরা করবে। সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় পরিষদ নিজ নিজ গৃহীত পরিকল্পনা উন্নয়ন কর্ম সম্পাদন করিবে। এখন যদি গ্রামে একটা বাড়ি করতে গেলে ওখানকার সর্বনিম্ন লোকাল অথরিটি হলো ইউনিয়ন পরিষদ। এটা যদি শ্রেণী পরিবর্তন করা হয়, অর্থাৎ যেমন ধরুন কৃষি জমি, এটাতে বাড়ি করবে, এটার জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। এর আগে 2010 সালে প্রস্তাবিত কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের খসড়া করা হয়েছিল। এবার নতুন আইন হলে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভূমি ব্যবহার পরিকল্পনা থাকতে হবে। এই সমন্বিত কর্মধারায় আগে ম্যাপিং করা প্রয়োজন, যার সাপেক্ষে এই ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের এই নীতিমালা এবং আইন কার্যকর করা সম্ভব হবে। এই এলজিডি এবং ইউডিডির অনুশাসনের পাশাপাশি এদের দক্ষতা বৃদ্ধি এবং উপজেলা পৌরসভা লেভেলে এর ইমপ্লিমেন্ট করার জন্য যে জনবল এবং জনদক্ষতা প্রয়োজন, সেটা এনশিওর করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া 25 মার্চকে গণহত্যা দিবস পালনের ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। একই সময় বস্ত্র আইন, প্রবাসী কল্যাণ বোর্ড আইন, বালাইনাশক আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। চিকিৎসা সহায়তা প্রদান করবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালতের এমন পর্যবেক্ষণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সঠিক পথেই রয়েছে বলেও জানান তিনি। রোববার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে সময় সংবাদকে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কানাডার প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে দেশব্যাপী হরতাল অবরোধে সহিংসতা চলাকালে নিহত হন অর্ধ শতাধিক মানুষ। এসব ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে এবছরের 22শে ফেব্রুয়ারি বিএনপির এক নেতার রাজনৈতিক আশ্রয় আবেদন খারিজ করে আদেশ আসে কানাডার আদালত থেকে। ভিনদেশি আদালতের এমন পর্যবেক্ষণকে সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে আসছে বিএনপি। রোববার কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় এ বিষয়টি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের এই রায়ের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। বিএনপি এই যে অগ্নিসন্ত্রাস বলে একের পর এক যখন আমাদের এই 2013 ইলেকশন থেকে শুরু করে এরা যে একের পর এক সন্ত্রাস চালিয়ে আমাদের সরকারকে একটা অকার্যকর সরকার বানানোর যে প্রচেষ্টা, সেটা জনগণ সেখান থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। জনগণ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। যারা এটাগুলি করে তাদেরকে যদি কোনো দেশ তাদের জঙ্গি সরকার, জঙ্গি দল বলে, আমাদের সেখানে বলা হয়েছে। জানতে চাওয়া হয় কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়টিও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নূর চৌধুরীকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এখানে আছে, আমরা জানি এটা কূটনৈতিক প্রচেষ্টা চলছে, কারণ কানাডারও একটা নীতিমালা রয়েছে। সেই নীতিমালা আমাদের দেশের অ্যাম্বাসেডর এবং আমাদের কর্মচারীরা এবং তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর 12 জন খুনির মধ্যে 5 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, মারা গেছে 1 জন। নূর চৌধুরী সহ 6 জন এখনো পলাতক। নূর চৌধুরী কানাডা, এমএম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকার তথ্য পাওয়া গেলেও বাকিরা কোথায় জানে না সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার জঙ্গিবাদ নিয়ে ভয়াবহ খেলায় মেতেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় রাজধানীর আশকোনার ঘটনায় হানিফের আটক ও তার মৃত্যু নিয়ে তার পরিবারের দাবি নাকি র্যাবের দাবি সত্য, তা খোলাসা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন ফখরুল। বলা হচ্ছে হানিফকে বাংলাদেশ র্যাব হেডকোয়ার্টার্সের পাশে যে বিস্ফোরণ হয়েছে তার কয়েক ঘন্টা পরে তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার বলছে তাকে 27শে ফেব্রুয়ারি র্যাবের লোকেরা তাকে তুলে নিয়ে গেছে। আমার প্রশ্ন, আমি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কোনটি সত্য? র্যাবের যে ব্যাখ্যা সেটি সত্য নাকি পরিবারের দাবি সত্য? যদি পরিবারের দাবি সত্য হয়ে থাকে তাহলে আমরা কোন দেশে বাস করছি? পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তে কমিশন গঠন করা হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 9 মের মধ্যে এ বিষয়ে জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এই আদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগটি ভিত্তিহীন ও গুজব বলে এ সংক্রান্ত মামলাটি খারিজ করে দেয় কানাডার আদালত। এরপর থেকেই বিভিন্ন মহলে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র ও বিশ্বব্যাংকের ঋণ বাতিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। গত 15 ফেব্রুয়ারি পদ্মা সেতু দুর্নীতির প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগ সচিব ও দুদক চেয়ারম্যানকে 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সোমবার এ বিষয়ে 8 সপ্তাহের সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আগামী 9 মে পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট। যেহেতু আর্লিয়ার ডাইরেকশন আছে একটা কমিশন গঠন করার ব্যাপারে, সে ব্যাপারে যেহেতু কোনো এখন অগ্রগতি কোনো কিছু আমাদের কাছে আসে নাই, সেই কারণে আমি সময় চেয়েছি যে পরবর্তী তারিখে সে বিষয়ে আমরা কোর্টকে জানাবো। সে কোর্ট সমস্ত কিছু শুনে উনি আমাদেরকে টাইম অ্যালাউ করেছেন এবং পরবর্তীতে তারিখ রেখেছেন 9/5। মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সুমোটো রুল ইস্যু করে জানতে চেয়েছে, সেই আদেশটা তো কমিশনকে পেতে হবে। কমিশন যদি সেটা পায়, অবশ্যই ধার্য তারিখের পূর্বেই কমিশন তার অবস্থান পরিষ্কার করবে। 2011 সালে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে 120 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়।
তবে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের $5 কোটি ঘুষ লেনদেনের পরিকল্পনার অভিযোগ তুলে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এই অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করতে হয় তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। এছাড়া 2012 সালে দুদক বনানী থানায় সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে মামলা করলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রত্যেককে অব্যাহতি দেন আদালত। 2013 সালে জানুয়ারিতে সরকার নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে 28,793 কোটি 38,76,000 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নোয়াখালীতে দফায় দফায় বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর তরমুজের ক্ষেত। বৃষ্টির কারণে পচন, দুশ্চিন্তায় চাষিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে 25 বছর পর এক মা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন। দীর্ঘ এ সময়ের পরিক্রমায় মানসিক ভারসাম্য হারিয়েছেন ছেলে চান মিয়া। বিপর্যস্ত অবস্থা থেকে ছেলেকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত মা। সিলেট কেন্দ্রীয় কারাগারে মা ছেলে সেই মিলনের কথা জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। 25 বছর পর ছেলেকে কাছে পেয়ে এই বৃদ্ধা মা মনের আকুতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের চান মিয়া স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ খবর নিয়ে পরিবারের সবাই তার আশা ছেড়ে দেন। গত বছরের 25শে ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বাজারে ভবঘুরে অবস্থায় চান মিয়া এবং আরেকজনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। গত বৃহস্পতিবার সময় সংবাদের প্রতিবেদক কারাগারে গিয়ে জেল সুপারের সহযোগিতায় এই দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে চান মিয়ার আত্মীয় স্বজন যোগাযোগ করতে থাকেন। প্রথমে তার ছেলে এবং রোববার চান মিয়ার মা ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসে চান মিয়াকে শনাক্ত করেন। আসল নাম হলো চান মিয়া, পিতা তাহির আলী, মায়ের নাম করিমুন্নুসা, মানে স্ত্রীর নাম মিনারা বেগম, তার 2 ছেলে আছে সোহেল এবং রুবেল। আপনার লগে যোগাযোগ করিয়া মনে হয় জেলখানা আইয়া দেখিয়া মনে হয় কত পরিচিত হওয়ার কারণে এখন আইয়া নিরাম বলি। সিলেট কেন্দ্রীয় কারাগারে রোববার চান মিয়াকে গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। মা খুবই আনন্দিত, মা আবেগ আপ্লুত হয়ে এখানে দেখেছেন, খুব কান্না জড়িত কণ্ঠে কথা বলেছেন এবং তার ছেলেকে বুকে টেনে নিয়েছেন। এটা নিঃসন্দেহে কত আবেগের এবং কত আনন্দের। আদালতের আনুষ্ঠানিকতা শেষে 2-1 দিনের মধ্যে চান মিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। চান মিয়ার সাথে অপর প্রবীণ ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। খুলনার উপকূলীয় এলাকা দাকপ উপজেলা। প্রকৃতিগতভাবে এই উপজেলায় সুপেয় পানির চরম সংকট। এ সমস্যা মোকাবিলায় দীর্ঘদিন নানামুখী উদ্যোগ কোনো কাজে আসেনি। দূর দূরান্ত থেকে পানি কিনে আনতে হয় সাধারণ মানুষকে। পানিবাহিত বিভিন্ন রোগে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন এলাকার মানুষ। অপরদিকে কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা নাজুক হলেও স্বাস্থ্যসেবায় উন্নতি করছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। আর উপজেলার সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থায় আমূল পরিবর্তনে কাজ করছে ওয়াটার এইড, HSBC ব্যাংক ও রূপান্তর। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। চারিদিকে নদীবেষ্টিত খুলনার দ্বীপ উপজেলা দাকব। লবণাক্ততার কারণে এখানে সুপেয় পানির চরম সংকট। সম্প্রতি এলাকার সুপেয় পানির সমস্যার সমাধানে দাকব ইউনিয়ন কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে রিভার্স অসমোসিস প্লান্ট। এর মাধ্যমে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে। এই পানিতে আমাদের খুবই ভালো উপকার আসে, যে আমাদের পেটের সমস্যা, ডায়রিয়া, এই জলের বাহিত যেগুলো রোগ, ওই রোগগুলো হয় না। আমরা মাসে 600 লিটার জল পাই, প্রতিদিন 20 লিটার করে পাই, আর 200 করে টাকা দেওয়া লাগে। আগে তো কোনো পানি ব্যবস্থা ছিল না, বর্তমানে যে সুবিধা হয়েছে, সুন্দর পানি পাচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে এবং পানির অপচয় করে না, সেই সতর্কবাণী আমরা দিয়ে রেখেছি। সুপেয় পানির এ ধরনের ব্যবস্থাপনাকে সময়োপযোগী বলে মনে করেন জনপ্রতিনিধিরা। রূপান্তরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি ওয়াটার এইড অর্থায়ন যারা করেছে তাদেরকেও, যে এখন পর্যন্ত আমার ইউনিয়নের 219 পরিবার গ্রাহক তারা প্রতিনিয়ত এই পানি এখান থেকে নিয়ে যাচ্ছে। আরো যদি কিছু সুপেয় প্ল্যান্টে হয় তাহলে আমাদের বিভিন্ন ওয়ার্ড, আমাদের প্রত্যন্ত অঞ্চল আছে, যেমন 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডে আরো কিছু পানি প্ল্যান্ট হলে আমাদের এই পানির চাহিদা পূরণ হতো।
উপজেলার 24টি কমিউনিটি ক্লিনিকের প্রায় সবকটির অবস্থা নাজুক। এর মধ্যে পানির ব্যবস্থা রয়েছে মাত্র 6টিতে, স্বাস্থ্যসম্মত বাথরুম রয়েছে মাত্র 4টিতে। এছাড়া উপজেলার পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। তবে পরিবর্তন এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দুবেলা পেশেন্টদেরকে প্লাস যারা বহিরাগত রোগী আসে তাদেরকে আমরা নিয়মিতই আরও পানি আমরা দিচ্ছি। পার ডে প্রায় অন অ্যান অ্যাভারেজ 1000 লিটারের মতো পানি কিন্তু আমরা সরবরাহ করি। কমিউনিটি ক্লিনিকে একটা ল্যাট্রিন আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে পানির নাই, যার কারণে এটা ব্যবহার করা অনুপযোগী হয়ে পড়েছে। একটা টিউবওয়েল আছে, সেটাতেও পানি ওঠে না, এটা অকেজ হয়ে পড়ে আছে। দাকপ উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নোয়াখালীর হাতিয়া থেকে ট্রলারে করে 3 ঘন্টায় সরাসরি নিঝুম দ্বীপের ঘাট কিংবা মোটরসাইকেলে 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতিয়ার দক্ষিণ মাথা মুক্তার ঘাটে পৌঁছাতে হয়। এরপর আবারও পাড়ি দিতে হয় নদীপথ। এভাবেই দৈনন্দিন নানা প্রয়োজনে চলতে হয় নিঝুম দ্বীপের বাসিন্দাদের। দীর্ঘদিন এ দ্বীপে মানুষ বসবাস করলেও এখনও উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার, পৌঁছেনি স্বাস্থ্যসেবা সহ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। রতন মজুমদারের ক্যামেরায় নিঝুম দ্বীপ ঘুরে এসে আরো জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। হাতিয়া উপজেলার মুক্তার ঘাট থেকে ট্রলারে নিঝুম দ্বীপ যেতে সময় লাগে 25 মিনিট। সময় মতো ঘাটে না আসলে পড়তে হয় বিড়ম্বনায়। যদিও এসব ছোট ট্রলারে করেই ঝুঁকি নিয়ে পারাপার হন এই দ্বীপের বাসিন্দারা। ট্রলার থেকে নিঝুম দ্বীপের ঘাটে নেমে পিচ্ছিল সাঁকো পাড়ি দিয়ে বাজারে আসার পথ 8 কিলোমিটার। যানবাহন হিসেবে আছে মোটরসাইকেল ও কিছু রিক্সা। প্রায় 40 বছর আগে 1978 সালে এ দ্বীপে বসতি শুরু হয়। এত বছর পেরিয়ে গেলেও এখনো নাগরিক সুবিধা বঞ্চিত এ দ্বীপের মানুষ। 22,000 লোকের বসতি হলেও নেই কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা চিকিৎসক। রয়েছে একটি মাত্র ওষুধের দোকান, এমন অভিযোগ পর্যটকদেরও। এখানে তো আমরা বসবাস করছি, মানুষ ফল মাছগুলো আছে বদলে মারি দিতাম, ওই তো মারি কাটতে হইতো, ওই তো আর অন্য কাম করতে হইতো। কেমনে কেমনে আলাদা উন্নতি গেছে। ওইদিকে আমরা ওই বাজার কান আছে, বাজার তো ওইদিকে ইটা সব ইটা মানলে এমনি কাটতে ভাঙি চুরি রয়েছি। কোনো রাস্তাও নাই, গাঁটও না, কিছু নেই। প্রচুর ধুলা আর রাস্তাঘাটে ঝাঁকুনি, শরীর ব্যথা হয়ে গেছে প্রচন্ড। মানে ঘুরতে আসার পরে ঘুরবো কি, 1-2 দিন চলে যায় ওই ব্যথা ঠিক করতে ঘুরতে। হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন এ দ্বীপ। চেয়ারম্যান মেম্বার থাকলেও সমন্বয়ের অভাব আর সরকারের সুনজর না দেয় এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। নিঝুম দ্বীপে টোটাল যদি হাতিয়ার সাথে যদি কানেকশনটাও যেত, বাড্ডা নিঝুম দ্বীপটা উন্নয়নে যেত। আর নিঝুম দ্বীপ তো টোটাল বেরিবান কিছু নেই, রোড ঘাটও নাই। নিঝুম দ্বীপে টোটাল রোয়ানার টাইমে হিয়ার কতটা বন্য হয়েছিল, নিঝুম দ্বীপে অনেক মানুষ বিশেষ চলে গেছে। সরকার এই ধরনের কোনো ভূমিকা নেই নিঝুম দ্বীপের ব্যাপারে। অভ্যন্তরীণ যাতায়াত সুবিধা দিতে স্থানীয়দের পাশাপাশি নতুন পরিকল্পনার কথা জানান দ্বীপে দায়িত্বরত বন কর্মকর্তা। স্থানীয় চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিরাও যদি আর একটু আগে আরো দ্রুত কাজগুলো হয়ে যায়, এটা আর কি। আমাদেরও ইচ্ছা আছে এই রাস্তাগুলো ঠিক করে দেওয়া আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। জীবন ব্যবস্থায় আর্থিকভাবে বেশিরভাগ পরিবার অসচ্ছল হওয়ায় সার্বিক উন্নয়নে সরকারের সব ধরনের সহায়তা এবং দ্বীপ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবি এই দ্বীপের অবহেলিত মানুষের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, নিঝুম দ্বীপ, নোয়াখালী। নোয়াখালীতে দফায় দফায় বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর তরমুজের ক্ষেত, আর শিলাবৃষ্টির কারণে পচন ধরেছে তরমুজে। এ অবস্থায় ব্যাংক ও মহাজনের ঋণ পরিশোধের দুশ্চিন্তায় দিশেহারা চাষিরা। বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষকের উদাস দৃষ্টি বলে দেয় কতটা অসহায় তারা। চোখের সামনেই নষ্ট হচ্ছে ফসল। নোয়াখালীতে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে তরমুজের ক্ষেত, সেই সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে শিলাবৃষ্টি। এতে হেক্টরের পর হেক্টর জমির তরমুজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে পচে যাচ্ছে তরমুজ। ক্ষেত বাঁচাতে অনেকে পানি সেচে শেষ রক্ষার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন সুবর্ণচর ও সদর উপজেলার চাষিরা। ফলন ভালো হলেও অনাকাঙ্ক্ষিত দুর্যোগের মুখে অসহায় তারা। বৃষ্টি ওই জায়গায় মরে গেছি স্যার, কিছু নাই। এখন যা ধার খরচ করছি স্যার, কর্জ দিবার মতো কোনো রাস্তাও নাই। ফিল করি আমার তরমুজগুলা সমস্ত ক্ষেতগুলা জ্বলি গেছে, তরমুজ গাছগুলা সব ডুবি পচে যাইতেছে। একজনের 3 লাখ 4 লাখ টাকা লইছে, কিভাবে দিবার কোনো হক নাই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। একজন কৃষক 4 লক্ষ 5 লক্ষ টাকা লাভই করে তরমুজ চাষের মাধ্যমে। সেখানে এত বড় তরমুজ চাষিদের জন্য তো ক্ষতিই বটে। আমরা তাদের এই ক্ষতিটা
কিভাবে পুষিয়ে নেওয়া যায় পরবর্তী ফসলে তারা সেই দিকে আমরা নজর দেব। কৃষি বিভাগ জানায় এবছর নোয়াখালীর 4 উপজেলায় ৩,৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। ৭১-এর ২১শে মার্চ পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ১২ জন নেতাসহ ঢাকায় আসেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যে অনির্ধারিত বৈঠক হয়। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। ২১শে মার্চ ১৯৭১ সরকারি বেসরকারি ভবনে আজও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিনও জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। বঙ্গবন্ধু সবার উদ্দেশ্যে বলেন, জনতার জয় অবধারিত, আন্দোলন সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে চলবে। আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার অনির্ধারিত বৈঠক হয়। বিকেলে জুলফিকার আলী ভুট্টো দলীয় ১২ জন নেতাসহ ঢাকায় আসেন। প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়ার সাথে বৈঠক করেন ভুট্টো। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধ লেখক এবং শিল্পীরা গণসংগীতের আয়োজন করেন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১৮ বাংলাদেশি সহ ১৮৯ অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রোববার ভোরে সাঁড়াশি অভিযানে ৩৭ বাংলাদেশি সহ ৩৭৬ জনকে আটক করা হয়। পরে বৈধ কাগজপত্র থাকায় অন্যদের ছেড়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, চীন, ভারত, ফিলিপিন্স এবং শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। সারাওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেন লেভেন জানান, গ্রেফতার হওয়া অভিবাসীদের কাছে দেশটিতে অবস্থান করার বৈধ কোনো কাগজপত্র ছিল না। তারা প্রত্যেকেই নির্ধারিত সময়ের পরেও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মালয়েশিয়ায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা শ্রমিকদের বৈধকরণে রিহায়ারিং ও ই কার্ড কর্মসূচি চালু হয়েছিল। লেবন জানান, ওই কর্মসূচিতে খুব কম সংখ্যক অবৈধ অভিবাসী অংশ নেয়। অবৈধ অভিবাসীদের গ্রেফতার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কাতারের সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ নজরুল ইসলাম মারা গেছেন। স্থানীয় সময় রোববার রাতে দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল বৃহস্পতিবার রাজধানীর দোহায় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। নিহত নজরুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলি ইউনিয়নে। পিতা মৃত আহমদুর রহমান সওদাগর। নজরুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারের একটি কোম্পানিতে প্রায় ১০ বছর কর্মরত ছিলেন তিনি। দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জানান, নিহতের লাশ দ্রুত দেশে পাঠানো হবে এবং ঘাতক চালকের কাছ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ২৯শে মার্চ শুরু করার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র গণমাধ্যমকে জানান, এক্ষেত্রে জোট ছেড়ে যাওয়ার দিক নির্দেশনা সংক্রান্ত লিসবন চুক্তির ৫০ ধারা অনুসরণ করা হবে। জোটের অন্য ২৭ রাষ্ট্রকে ব্রেক্সিট সংক্রান্ত চূড়ান্ত আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার কথাও জানান তিনি। বিচ্ছেদের পর জোটের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে আলোচনার পাশাপাশি এতে ব্রেক্সিটের একটি খসড়া চুক্তিও উত্থাপন করা হবে। চুক্তিটি কার্যকরের জন্য প্রয়োজনীয় অন্তত ২০টি দেশের সমর্থন পাওয়া গেলে পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপীয় পার্লামেন্টে নেওয়া হবে। পার্লামেন্টের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে ইইউ পরিবার থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। গত বছরের জুনে ঐতিহাসিক গণভোটে ইইউ থেকে আলাদা হওয়া বা ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিল যুক্তরাজ্যবাসী। খেলার খবর। দলগত প্রচেষ্টার কারণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১০০তম টেস্টে জয় এসেছে বললেন টাইগারের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফিরবেন বলে বিশ্বাস তার। লাস্ট ৩-৪ বছর ধরে যদি আপনি দেখেন যে একটা ভালো ম্যাক্সিমাম ম্যাচ আমরা জিততে পেরেছি, আমার কাছে মনে হয় সবারই সমান অবদান আছে। আর যদি আপনি বলেন যে প্রথম টেস্ট থেকে শুরু করে আমরা যে আজকে ১০০তম টেস্ট জিতলাম, এখানে যারা যত প্লেয়ার খেলেছে সবারই অবশ্যই কন্ট্রিবিউশন এখানে ছিল। পরপর ৫টা টেস্ট ম্যাচ খেলেছি, এর ভেতরে কোনো শর্ট ফরম্যাট ছিল না, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং এখান দিয়ে। সো এটা অবভিয়াসলি প্রত্যেকের জন্য কিছুটা রেডি হওয়া, কারণ লাল বল থেকে সাদা বলে
ট্রান্সফার হচ্ছে খেলাটা। সো এতটা সহজ না, ডিফারেন্ট বল গেম। প্রথম থেকেই শর্টস খেলতে হবে, বোলারদের প্রথম থেকেই অ্যাটাক করতে হবে, অ্যাট দ্য সেম টাইমে ডিফেন্সে থাকতে হবে। সো চেষ্টা করবে সবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয় কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। সীতাকুণ্ড ও চান্দিনায় আটক জঙ্গিরা নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু সহ 3 হত্যায় জড়িত ধারণা পুলিশের। ঘটনার পরপরই এলাকা ছাড়ে 3 তরুণ সহ 5 জন, জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রণয়ন করছে ইসি। 2019 সালের জানুয়ারির মধ্যে নির্বাচনের পরিকল্পনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সহ নানা উদ্যোগ। ফেসবুকের মাধ্যমে এক মা 25 বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে। দীর্ঘ এ সময়ে সন্তান মানসিক ভারসাম্য হারালেও আবেগে আপ্লুত মা। এবং হাতিয়ার নিঝুম দ্বীপে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি দীর্ঘদিনেও, পৌঁছেনে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। প্রশাসনের সুনজরের অভাবকে দায়ী করছেন জনপ্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।